আমি 1 তারিখে বাংলাদেশে ফিরবো, আমি 2 তারিখেই দুদকে এই অ্যাপ্লিকেশনটা দিব যে কেন এই তদন্ত বা ইনকোয়ারি করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। বিদেশের মাটিতে কখনো অবৈধ হিসাবে থেকেছেন কিনা জানি না, কখনো এরকম রাজনৈতিক আশ্রয় বা বিভিন্ন অবৈধভাবে থাকার কোনো অভিজ্ঞতা কারো আছে কিনা জানি না। আমার এই রকম যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কিন্তু সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সুমনের, এই ব্যারিস্টার সুমনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে কয়েকটি কথা আপনাদের সাথে বলে নিতে চাই। এই ব্যারিস্টার সুমন কিন্তু বাংলাদেশে আবারও আসতে চাচ্ছে। বিগত দিনে সে কিন্তু পালিয়ে চলে গেছিল। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন পালাইছিল তার একদিন পরেই কিন্তু ব্যারিস্টার সুমন এই দেশ ত্যাগ করছে। এবার এখন কিন্তু নতুন করে প্ল্যানিং করতেছে তিনি বাংলাদেশে আসবে, এবং বাংলাদেশে আসার জন্য যত প্রতিক্রিয়া এবং দেশবাসীদের জন্য তার সোনারঘাট মাধবপুরে যে এলাকাবাসীদের যে প্রতিশ্রুতি দিছে কি কারণে সে বাংলাদেশে আসতেছে, এবং বাংলাদেশে আসে কিন্তু বিশাল জনসভা করবে এই কথা বলেছিল। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি, তারপরে আলোচনা হবে। আমার আপনজন হইলে আমি কিছু বলবো না, আর আমার শত্রু হইলে বললেই অপরাধ। বিষয়টা কিন্তু এরকম না। বিষয় হচ্ছে কি, যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটা আমি বিশ্বাস করি। আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই, বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে। এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে, যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি, কোনোটাই আমার জন্য ছিল না। কারণ হচ্ছে কি, আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি, আপনি চিন্তাই করতে পারবেন না। এইগুলা কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না। কারণ আমি যাদের বিরুদ্ধে কথা বলতেছি এরা 1000 কোটি টাকার মালিক, এরা যে কোনো সময় আমার দুনিয়া থেকে সরাই দিতে পারে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে, তবে আমি মারা গেলেও যেন ব্যাপারটা এইরকম হয় যে বাংলাদেশের কিছু কাজ হয়ে যাক। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটা চিন্তাই আনতে পারে না যে স্বার্থের বাইরে গিয়ে আমি একটা ঝুঁকি নিছি, আমি রিস্ক নিছি। কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ, সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প, যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না, সব তো ম্যানেজিং এর গল্প। এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই, তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয়? যে দেশে আপনি বুঝতেছেন, যে দেশে বাড়ির মালিক ভাড়াটিয়াদেরকে ছাদে উঠতে দেয় না, এই দেশের মানুষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে ব্যারিস্টার সুমনের একটি ভিডিও ক্লিপ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন একথাই বলতেছে যে বিদেশে যারা অবৈধভাবে আছে, যারা পাসপোর্ট নাই, যাদের কাগজ নাই, তারা অবৈধভাবে আছে, তারা কিভাবে থাকতে পারবেন, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে যারা আছে, সেই তথ্য দিল। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। চলুন ব্যারিস্টার সুমন ভাই কি বলে আমরা সেই ভিডিওটি দেখি। বিদেশের মাটিতে কখনো অবৈধ হিসাবে থেকেছেন কিনা জানি না, কখনো এরকম রাজনৈতিক আশ্রয় বা বিভিন্ন অবৈধভাবে থাকার কোনো অভিজ্ঞতা কারো আছে কিনা জানি না। আমার এই রকম অভিজ্ঞতা নাই, কিন্তু তারপর আমি বুঝি যে সামান্য একটা কাগজ না থাকলে পরে কি পরিমাণ কষ্ট হয়। আমি যে বক্তব্যটা আজকে দিতে চাই, যে আপনারা, আমি জানি না জানেন কিনা, যে ইতালি এবং ফ্রান্সে অনেক আন্ডার এজ ক্যাম্পের মধ্যে আমাদের নাকি 10 থেকে 15,000 বাংলাদেশি নাকি এখানে আটকে আছেন। বিভিন্ন লোকজনকে বিভিন্নভাবে বিভিন্ন দেশের, তাদেরকে ইতালির গভর্নমেন্ট তাদেরকে ছাড়তেছে, কিন্তু তাদেরকে পাসপোর্ট দিতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশিদের সমস্যা হচ্ছে গিয়ে যে তারা কম বয়স দেখিয়ে তারা এই দেশে বিদেশে পাড়ি দিয়েছিলেন, এই জন্য তাদের পাসপোর্টটা এখন সংশোধন করা খুবই জরুরি। আর বাংলাদেশে সম্ভবত পাসপোর্টের একটা সার্কুলার জারি করা হয়েছে যে এইখানে এইভাবে অনুমোদন দেওয়া হয় না। কিন্তু আমার যে বক্তব্যটা আমি দিতে চাই, যে এখানে প্রায় 10-15,000 বাংলাদেশি আছেন যারা বিপদগ্রস্ত। তারা হয়তো কম বয়স দেখিয়ে বাংলাদেশ থেকে বেরোয় আসছেন, কিন্তু এখন আন্ডার এজ ইতালি গভর্নমেন্ট একটা পাসপোর্টের ব্যবস্থা করে দিলেই তারা ইতালির নাগরিক হইতে পারবেন বা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। তারা হবেন আমাদের এই রেমিটেন্স যোদ্ধা হবেন আমাদের। আমার প্রশ্ন হচ্ছে যে বিদেশের অন্যান্য দেশে যেখানে একজন সিটিজেনের জন্য তারা দরকার হইলে
তারা পারমাণবিক বোমার যুদ্ধ রেডি করে ফেলে। এখানে আমাদের বাংলাদেশে এরকম হাজার হাজার বাংলাদেশিরা বিপদে পড়ে আছে, তারা যদি একটু ভুল করেও থাকে তা এখানে শুধরাইতে অসুবিধাটা কি? ধরেন এই 18 বয়সের নিচে যদি কেউ ভুল করে থেকেও থাকে, তাই এই দায় তো সরকারের নিতে হবে। এবং তারা যদি ফেরতও চলে আসে, তারা আসবে কোথায়? বাংলাদেশের গভর্নমেন্টেরই তো তাদেরকে জায়গা দিতে হবে। আমাদের জানি আমাদের পাসপোর্টে সমস্যা হয়, রোহিঙ্গাদের কারণে আমরা নতুন একটা সমস্যা নিছি, আমাদেরকে অনেক সিকিউরিটি মেনটেন করতে হয়। তারপরও আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ থাকবে, দেখুন এই যে 2-4 জন তো না, এখানে প্রায় 1000-15,000 বাংলাদেশি যারা আটকে আছে হচ্ছে আমাদের ইতালিতে, ফ্রান্সে, তারা আন্ডারেস্ট ক্যাম্পের মধ্যে আটকে আছে। তাদের এই আহাজারি প্রতিদিনই ফেসবুকের মধ্যে কিছু না কিছু শোনা যাচ্ছে। আমার কথা হচ্ছে যে এদের কিন্তু সামান্য যে জিনিস আমাদের আছে এক্সট্রা তো দেওয়া লাগতেছে না কিছু, একটু সংশোধনের এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস তো বিভিন্ন জায়গায় হয়, তাদেরকে সামান্য একটু যদি আপনারা একটু সংশোধনের সুযোগ করে দেন, তাহলে কিন্তু ফ্রান্স এবং ইতালিতে এরকম হাজার হাজার প্রবাসী, এরা যদি এক একটা মানুষ যদি বৈধ হয়, তাহলে এক একটা বুঝেন এরা এক একটা গ্রামের জন্য গার্জিয়ান হবে, এরা এক একটা উপজেলার জন্য হয়তো আরেকটা মানবিক মানুষ তৈরি হবে। আমার কথা হচ্ছে যে সরকারের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং পাসপোর্ট অধিদপ্তরের কাছে আমার একটাই বিনীত প্রার্থনা, যারা এরকম বিদেশে আছে এবং ইতালি এমবেসি যারা আছে, এমবেসির ব্যাপারে অভিযোগ হচ্ছে যে তারা কিছুই শুনতেছে না, কিছুই করতেছে না, এবং এইরকম হাজার হাজার এই লোকজন এরকম কষ্ট পাচ্ছে, এবং এই অভিযোগও আছে কাউকে টাকার বিনিময়ে তারা ছেড়ে দিচ্ছে। তা আমার সবার এই 3টা ডিপার্টমেন্টের কাছে আমার অনুরোধ হচ্ছে গিয়ে যে বেশি কিছু তো করা লাগতেছে না, শুধু হচ্ছে গিয়ে তাদেরকে আপনারা একটু পাসপোর্টের ব্যবস্থা করে দিবেন। এতে যদি একটা বাংলাদেশের মানুষ বেঁচে যায়, তার পরিবার বেঁচে যায়, এবং কি কষ্ট করে এরা ইতালি পর্যন্ত গেছে, কেউ গাড়িতে করে গেছে, কেউ হচ্ছে গিয়ে জঙ্গলের ভিতর দিয়ে, কেউ পাহাড়ের ভিতর দিয়ে, তাইলে হয়তো আমাদের কিছুটা প্রবাসী বান্ধব যে সরকার আমরা বলি, এটা কিছুটা প্রমাণ আমরা দিতে পারবো। তাই আমার লাস্টে একটাই অনুরোধ হচ্ছে গিয়ে যথারীতি এবং যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে এই মানুষগুলোরে বাঁচান। কারণ যে বাঁচানোর দায়িত্ব আপনাদের এমনিতেই আছে, এটা আমার আর অমুক বা তমুকের বলা লাগে কেন, এটা আমাদের জন্য লজ্জা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, ব্যারিস্টার সুমন ভাই বিদেশ নিয়ে কিছু কথা বলছিল, বিদেশের প্রবাসীদের নিয়ে কিছু কথা বলছিল। সেটা হচ্ছে প্রবাসীরা যারা কাগজপত্র ছাড়া অবৈধভাবে আছে, তারা কিভাবে থাকবে এবং কিভাবে কাগজ করার সুবিধা হবে এবং থাকার সুবিধা হবে, সেই ভিডিওটি আপনারা দেখছিলেন। দর্শক, এখন আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব, সেই ভিডিওটি হচ্ছে, আপনারা স্ক্রিনে হয়তো ছোট্ট করে ভিডিও ক্লিপের অংশ দেখেছিলেন। আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, উনি ভারত থেকে কি কথা বলতেছে বাংলাদেশের জনগণের হয়ে, এবং তার বাবার মূর্তি কেন ভাঙা হলো, দেশের প্রশাসন নাই, প্রশাসনকে নিয়ে অনেক মন্তব্য করেছে এবং দেশের সাধারণ জনগণকে নিয়ে অনেক মন্তব্য করতেছে। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি, কি বলেছিল আমাদের সাবেক সেই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যার আইন আছে, সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে, তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক, ওটা আপনি কিছু মনে করি না। তারিখ যে ভুলে যাচ্ছে, যে তার মা দুর্নীতি করে জেলে গেছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবের সবার কাছে এই ভিডিওটি পায়। দর্শক, আজকের মতো ভিডিওটি থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।